প্রমাণ করেছে আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন নিষ্ঠুর পাষাণ হলেও আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, আমরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারি না। সেই সময়টা আমরা আশঙ্কা করলাম একদল মতলববাজ এখন সুযোগ সন্ধানী হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে পারে। এই জন্য আমরা আমাদের দলীয় নেতা কর্মীদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম, ভালনারেবল মার্কেটগুলো পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম। বাড়ি ঘরে যারা আশঙ্কা করেছেন, আমাদের সহযোগিতা চেয়েছেন, তাদের বাড়ি ঘরও পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। হ্যাঁ, তাদের কেউ যদি কালপ্রিট হয় আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব, কিন্তু নিজেরা আইন হাতে তুলে দেব না। পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় 2 দিনে কমপক্ষে 5 লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে। আমি জিজ্ঞাসা করি, ঢাকায় কি 5 লক্ষ লোক খুন হয়েছে? 5000? আওয়ামী লীগের 505 জন হয় নাই। কেন হয় নাই? ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে, কিন্তু আমাদের দায় এবং দরদ আছে। আমরা দেশকেও ভালোবাসি, মানুষকেও ভালোবাসি। আওয়ামী লীগের মধ্যে যারা ক্রাইম করেছে, অ্যাট্রসিটি করেছে, অপরাধ করেছে, অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আইনের আওতায় আসবে, তাদেরকে আসতে হবে। কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখেন। আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে। গতকাল একটা মামলার রায় হয়েছে, আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাআল্লাহ। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা, লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। এটা কোনো গোপন বিচার ছিল না। এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। পরিত্যক্ত দলটি গতকাল লকডাউন আহ্বান করেছিল। আপনারা কি সবাই নিজ ঘরে বন্দী হয়ে বসেছিলেন? কেউ এটা মানে নাই। সবাই রাস্তায় যার যার কাছে স্বাভাবিকভাবেই ব্যস্ত ছিলেন। এর দ্বারা প্রমাণ হয়েছে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তারা যদি তাদের অপরাধ বুঝেন, লজ্জিত হন, তারা যদি ক্ষমাপ্রার্থী হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন, তাহলে আমরা ধরে নেব তারাও দেশটাকে ভালোবাসে। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কারো উপর কোনো অবিচার চাই না। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়া। তাদেরও কারো উপর অবিচার হোক সেটাও আমরা চাই। যা আমাদের উপর করা হয়েছে ওটাও করা হোক, তাও আমরা চাই। বরঞ্চ ন্যায় বিচার যেন সর্বক্ষেত্রে নিশ্চিত করা। প্রিয় দেশবাসী, গেল তো ওই চ্যাপ্টার, এখন কি হবে? এখন কি ওইগুলা নিয়েই পড়ে থাকবো নাকি সামনে আমাদের আগাতে হবে? আমরা দেশটাকে নিয়ে সামনে আগাতে চাই। এই দেশটাকে নিয়ে সামনে আগানোর জন্য আমাদের কতগুলো মৌলিক জায়গায় অবশ্যই দৃষ্টি দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কতগুলো মৌলিক জায়গাকে চিহ্নিত করেছে অগ্রাধিকার হিসেবে। প্রথম জায়গাটাই হচ্ছে আমাদের শিক্ষা। একটা ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে তাদের মেধা বিকাশে যথাযথ সহায়তা করা হচ্ছে না, যার কারণে অনেক মেধা ঝরে পড়ছে, আবার অনেক মেধা আংশিক বিকশিত হচ্ছে। আমরা চাই মেধার পূর্ণ বিকাশ। এই জন্য শিক্ষাকে আমরা নৈতিকতার উপর ভিত্তি করে সম্পূর্ণ আধুনিকায়ন করতে চাই। শিক্ষাকে যদি মডার্ন যুগের সাথে না মিলানো যায়, সকল টেকনোলজির দিক থেকে
আমরা শুধু পিছনেই পড়ে থাকবো, আমরা সামনে আগাতে পারবো। আমাদের স্বপ্ন আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে তারা তাদের পর্যাপ্ত চিকিৎসা পাবে এবং একটু বড় হলেই তারা সঠিক শিক্ষাটা পাবে। শিক্ষার পাঠ চুকিয়ে যেদিন তারা বের হবে, সাক্ষাতে তারা একটা কাজ নিয়ে বের হবে, বেকার হয়ে বের হবে না। এবং এক টুকরা কাগজ নিয়ে অথবা কয়েক টুকরা কাগজ নিয়ে এই দপ্তর ওই দপ্তরে ঘোরাঘুরি করে নিজের সময় নষ্ট করবে না। কাজ তার হাতে চলে আসবে, তার যোগ্যতা অনুযায়ী। যার যেমন যোগ্যতা সেই যোগ্যতার কাজ তার হাতে চলে আসবে, অফার চলে আসবে। অফার হয়তো অনেকগুলো আসবে, এর মধ্যে থেকে যেটা উত্তম সেটাই সে চয়েস করবে। এই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, শহর এবং গ্রামের গরিব সম্প্রদায়ের যারা আছেন তাদের সন্তানেরা অনেক সময় শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে। অনাদরে অবহেলায় এই মেধাগুলা শেষ হয়ে যায়। এক পর্যায়ে হতাশা দেখা দেয়, হতাশা থেকে ক্ষোভ জন্ম নেয়, ক্ষোভ থেকে অনেকটা সন্ত্রাসের দিকে চলে যায়। এর জন্য ওরা দায়ী নয়, দায়ী এই সমাজ। এই সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠিত করে নাই, এই সমাজকে এই দায়ভার গ্রহণ করতে হবে। যার কারণে অনেক সময় সমাজ অস্থির হয়ে যায়। আমরা চাই না আমাদের একটা সন্তান বিপদগামী হোক। আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান সুনাগরিক হিসাবে গড়ে উঠুক। উন্নত বিশ্ব আছে, সবার জন্য সরকার শিক্ষার ব্যবহার গ্রহণ করে না, কিন্তু যারা স্বল্প আয়ের মানুষ তাদের পুরো ব্যবহার সরকার গ্রহণ। যাদের অভিভাবকের আর্থিক সংগতি আছে তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো এভিনিউতে যেতে পারে, কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে। একটা মানুষও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে, এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে। এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয়, তখন আর ওই 100 তালা আর 1 তালার ব্যবধান থাকবে না, এই ব্যবধান কমে আসবে। আমাদের মূল সাবজেক্ট পিছিয়ে পড়া যাবে না। বঞ্চিত মানুষগুলো, নারী হোক পুরুষ হোক, তাদের নিয়েই আমাদের মূল কর্মসূচি। তাদের জীবন মান কেমনে সামনে এগিয়ে আনা যায়। যাদের তেল আছে তাদের মাথায় আমরা তেল মাখবো না ইনশাআল্লাহ, তবে তাদের তেল কেড়েও নেওয়া হবে না। তারা তাদের তেল নিয়ে শান্তিতে থাকুক। কিন্তু যে মানুষটা সামান্য খাদ্যের অভাবে, পুষ্টির অভাবে, চিকিৎসার অভাবে, শিক্ষার অভাবে দুঃখে দুঃখে একটা কঠিন জীবনের সঙ্গী হয়ে গেছে, তাকে ওখান থেকে বের করে আনা আমাদের কাজ। আল্লাহ যেন সেই শক্তিটা আমাদেরকে দান করেন। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন তারা ভাগ্যবান। আমরা তাদের সম্পদ কেড়ে নেব না, তাদের সম্পদের আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ একজন শিল্পপতির কাছে, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস হবে না যে হ্যাঁ এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদেরকে দেখতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের চাহিদা পূরণ করতে হবে, মাসের সাপ্তাহিক পরিমাণ আমাদেরকে দিতে হবে। ভাবটা এমন যে এটা তার বাপ দাদার জমিদারি আর ওনারা এখানে ভাড়াটি আছে, এরকম অবস্থা। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না। যদি চাঁদামুক্ত হয়ে যায় বাংলাদেশ, বাংলাদেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাবে। এখন যে দ্রব্যমূল্য তা অর্ধেকে নেমে আসবে। চাঁদার জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ, উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত, হোলসেলার থেকে শুরু করে রিটেইলার, এমনকি ফুটপাতের আমার একজন সাধারণ ব্যবসায়ী ভাই, একজন হকার, সেও চাঁদাবাজদের কবল থেকে মুক্ত নয়। আমরা তাদেরকে কথা দিচ্ছি, ভাই তোমাদের ফুটপাতে ব্যবসা করতে হবে না, ব্যবসা তোমরা সম্মানের সাথে করবা এবং সেই জায়গা তোমাদেরকে করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর কোনো চাঁদাবাজ গিয়ে তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস নেই। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি কিছু বলেই ফেলেছে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে।
এখন দুর্নীতি আকাশচুম্বী, সমাজের রন্ধ্রে রগে শিরায় উপশিরায় ধমনীতে ক্যাপিলারিতে সব জায়গায় এখন দুর্নীতি। এই দুর্নীতির বিষ বাষ্প থেকে এই সমাজকে বের করে আনতে হবে। আমরা জানি যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে বাদার হিমালয় পর্বত দাঁড় করাই দেবে। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, হিমালয়ের মহৎ পর্বত ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাব। কোন বাদার হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না, আমরা থামবো না। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমাদের অঙ্গীকার সমাজে ন্যায় বিচার নিবৃতে কাঁদে। বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না, বরঞ্চ অবিচারের শিকারে দাঁড়িয়ে। সকলের জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করে। বিচারের ক্ষেত্রে কারো মুখ থেকে কোনো বিচার হবে। আমি কথা বলছি, আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনোদিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোনো অপরাধের সাথে আমি জড়িয়ে যাই, এই বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না, আমাকেও ছাড় দেবে না। দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য একটা আর অন্যদের জন্য আরেকটা, এটা হবে না। বিচার সকলের জন্য সমান হবে। সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যাবে এবং বিচারকেরা সম্মানের আসনে থাকবে। একসময় তাদের ভীষণ সম্মান ছিল। সাধারণ একজন ম্যাজিস্ট্রেটও তিনি সাধারণ বাজারে উঠতেন, সাধারণ মানুষের সাথে মিশতেন না। কেউ কোনোভাবে তাদের কাছ থেকে কোনো আনডিউ প্রিভিলেজ, অবৈধ কোনো সুযোগ নিয়ে নিতে পারে, এই জন্য তারা বাজার টাজার করে। এখন সেই ডিগনিটিটা নেই। এখন অনেকের অবস্থা খুবই কাহিল, আর বিচার করতে করতে শেষ পর্যন্ত পালাতে গিয়ে অনেকে গলা পাতায় ঘুমায়। ঘুমায় না কেন? অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি সর্বোচ্চ সম্মানের জায়গায় প্রচার করে, কেন তাকে অপমানিত হতে হবে? জলে স্থলে অন্তরিক্ষে যা কিছু বিপর্যয় সব কিছু মানুষের হাতের কামাই। যে যা কামাই করে আল্লাহ তাআলা তাই তাকে দান করে। সম্মানিত ভাইরা, আমরা এই জায়গায় চেষ্টা করবো আল্লাহ তাআলার দেওয়া বিধানের ভিত্তিতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই বিচার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান হবে। কারো ধর্ম থেকে বিচার প্রভাবিত হবে না। আলী করমুল্লাহ ওয়াজহু, তিনি ইসলামের চতুর্থ খলিফা। যে কোনোভাবেই হোক তার তলোয়ারটি খোয়া গেল, সন্ধান পাওয়া গেল কোনো একজন বেদুইনের দখলে এই তলোয়ার আছে, যিনি মুসলমান নয়। খলিফা প্রধান বিচারপতির দপ্তরে মামলা দায়ের করলেন ওই লোকটার বিরুদ্ধে। মামলার তারিখ পড়ল, বাদীকে বলা হলো উপযুক্ত সাক্ষী নিয়ে যথাসময়ে আপনি হাজির থাকবেন। তিনি তার দুই সন্তানকে সাথে নিয়ে হাজির হলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু। যখন বিচার শুরু হয়েছে, প্রধান বিচারপতি বললেন যে আপনি সাক্ষী উপস্থাপন করুন আপনার অভিযোগের সপক্ষে। তিনি তার বড় ছেলের হাত ধরে বললেন, বাবা তুমি উঠো, সাক্ষী দাও। তিনি বললেন, হ্যাঁ এটা আমার বাবার তলোয়ার। উনি আপনার পিতা? আপনার সাক্ষী গ্রহণযোগ্য না। বলা হলো দ্বিতীয় সাক্ষী আনুন। তিনি বললেন, সেও আমার সন্তান। বললেন যে ওই সাক্ষীও গ্রহণযোগ্য না। যেহেতু উপযুক্ত সাক্ষী প্রমাণ আপনি দিতে পারেন নাই, এর বাইরে কি কোনো সাক্ষী আছে? যে আমার আর কোনো সাক্ষী নেই, এই তলোয়ার যে আমার, এর বাইরে আমার আর কোনো সাক্ষী নেই। তখন বললেন, যেহেতু আপনি সাক্ষী প্রমাণ দিতে পারলেন না, আপনার অভিযোগ খারিজ করা হবে। এই বিচারে সন্তুষ্ট হয়ে উভয়ে চলে যাচ্ছেন। একজন চলে যাচ্ছেন, বাপ আমি বেঁচে গেলাম। আরেকজন চলে যাচ্ছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। প্রধান বিচারপতি আমার মুখ দেখে বিচার করেন। তিনি নিশ্চিত হলেন যে এই রাজ্যে অবিচার হবে না, এই জন্য তিনি সন্তুষ্ট। ওই বেগুনের মনে হঠাৎ করে ঢেউ জাগে।
সে দৌড়াইয়া এসে আবার বলল, মাননীয় প্রধান বিচারপতি, আপনি কি অভিযোগকারীকে আবার একটু ডাকবেন? কেন? বলে, আমার একটু কথা আছে, আমি একটু সারেন্ডার করতে চাই। ডাকা হলো। আসার পরে বললেন, তুমি কি বলবে বলো। সে বলবে যে আমি প্রবল নামে সাক্ষী দিয়ে বলছি এই তলোয়ারটা আমার নয়, এটি খলিফার তলোয়ার। আমি এই তলোয়ার এনে দিচ্ছি, এই তলোয়ারটা ওনার হাতে দেন। তলোয়ার যত জায়গায় আসলো, প্রধান বিচারপতি এটা খলিফাকে দিলেন। খলিফাকে দেওয়ার পরে তিনি বললেন যে অভিযুক্ত ব্যক্তিটি সত্যের সপক্ষে দাঁড়ানোর কারণে আজকে আমি তাকে এটা উপহার দিলাম। আগে সে চুরি করেছিল, এবার তিনি উপহার দিলেন, কারণ সে সত্য কথা বলেছে, সত্য স্বীকার করে নিয়েছে। তার শুধু তলোয়ার ফেরত না, তার কিন্তু শাস্তি হওয়ার কথা চুরির দায়। দিস ইজ দি বিউটি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স। ইসলামের বিচার ব্যবস্থার এটাই হচ্ছে সৌন্দর্য। কাউকে খাতির করবে না, এখানে খলিফাকেও খাতির করবে। খলিফা বলতে পারতেন, কেন আমি এই রাষ্ট্রের খলিফা, আমাকে বিশ্বাস করেন না? না, এটা বলার তার কোনো অধিকার নেই। তাকে ইসলামের সাক্ষ্য আইন মানতে হয়েছে। আমরা সেই ন্যায় বিচারটা এই দেশে দেখতে চাই। আপনারা কেউ দেখতে চান? এটা তো দুর্বল, ইনশাআল্লাহ হলো। আপনারাও দেখতে চান? তার মানে সবাই চায় ন্যায় বিচার। কে না চায়? সবাই চায়। আমাদের তৃতীয় প্রায়োরিটি হচ্ছে, আমাদের সমস্ত অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ব্যাংক, বিমা, কর্পোরেশন সেক্টর, ইন্ডাস্ট্রি সব লুট হয়ে গেছে, উজাড় হয়ে গেছে। আমরা জনগণের সম্পদ জনগণের কাছে ফিরে আনার লড়াই করবো ইনশাআল্লাহ। কতটুকু পারবো জানি না, কিন্তু লড়াই আমরা করব। 2 নম্বর, ভবিষ্যতে আর কোনো দুর্বৃত্ত জনগণের সম্পদে যাতে হাত না দিতে পারে তার ব্যবস্থা করা হবে এবং দুর্নীতির জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এরপরেই আমাদের অবস্থান হচ্ছে বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক। আমাদের কথা সাফ, একেবারেই সাফ, যে আমরা সকল দেশের সাথে, সভ্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করব, কিন্তু কারোই প্রভুত্ব আমরা মেনে নেব না। একটা স্বাধীন দেশ যেভাবে তার স্বাধীন পররাষ্ট্রনীতি থাকার কথা, ইনশাআল্লাহ সেই স্বাধীন পররাষ্ট্রনীতি আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে আমাদের বোনদের অংশগ্রহণ কেমনে হবে? এখন যেভাবে হচ্ছে তার চাইতে আরো ভালো হবে ইনশাআল্লাহ। তার চাইতে ভালো মানে কি? তার চাইতে ভালো মানে হচ্ছে যে সমস্ত পেশায় দায়িত্বে তারা নিয়োজিত আছেন, সেই জায়গায় তাদেরকে সম্মান দেওয়া হবে এবং তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমেরিকায় একটা বক্তব্যে আমি বলেছিলাম, ইনসাফের দাবি পূরণ করতে গিয়ে মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। অনেকে এটার ভুল ব্যাখ্যা করেছে। একটা মিটিংয়ে সব কিছু বলা যায় না। চিন্তা ভাবনা না করে এই কথা তো আমরা বলি নাই, আমরা চিন্তা করেই বলেছি। কেন? একজন মহিলা, তিনি একজন শুধু মহিলা না, শুধু একজন কর্মজীবী না, তিনি একজন মা। সভ্যতার তিনি কেন্দ্রবিন্দু। একজন মহিলা ঠিক তো পরিবার ঠিক, পরিবার ঠিক তো রাষ্ট্র ঠিক। এই মহিলারা তারা তাদের উদরে সন্তান ধারণ করেন, গর্ভের সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে লালন পালন করেন, বুকের দুধ দিয়ে স্নেহ ভালোবাসায় তাকে শিক্ষা দিয়ে মানুষ করেন। তারা পরিবারের সব কিছুকে সামলান। এই দায়িত্ব পুরুষদের নাই এবং চাইলেও এটা পারবেন। এই আমেরিকায় অন্য আরেক জায়গায় একজন প্রশ্ন করেছেন এক ভদ্রলোক, যে এটাকে বৈষম্য হলো না, যে ওনারা করবে 5 ঘন্টা, আমরা করবো 8 ঘন্টা। তাহলে অবশ্যই বৈষম্য। দেখে আর কোনো বৈষম্য আছে কিনা। আচ্ছা, আগামী 1 বছরের ভিতরে পুরুষদের মধ্যে যারা পেটে বাচ্চা নেবেন তারা একটু হাত তোলে। এখন থেকে সবাই মিটমিট করে আসে আর মাথা নিচের দিকে দেয়। ওইটা কিভাবে সম্ভব? আচ্ছা, এটা পারবেন না, বুঝলাম, এটা অনেক অসম্ভব জিনিস। আচ্ছা ঠিক আছে, এটা পারলেন না,
আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন সেই বাচ্চাটাকে বুকের দুধ যারা খাওয়াবেন, নিজের বুকের দুধ, তারা একটা হাত তুলে। এবারও আসে বলে যে এটা অত সম্ভব না। আমি বললাম যে তাইলে কি এটা বৈষম্য না? একজন দুই দায়িত্ব, মহান গুরু দায়িত্ব পালন করলো, আপনি কিছুই করলেন না, এটা তো বৈষম্য রে ভাই। এই বৈষম্যের কম্পেনসেশন হবে তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া। এই কর্মঘণ্টা যখন কমিয়ে দেওয়া হবে, ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে তারা কাজ করবে, 5 ঘন্টা পরে সে তার বাচ্চার কাছে ফিরে যাবে, বাচ্চাকে সময় দিবে, লালন পালন করবে, পরিবারের অন্য দায়িত্ব পালন করবে। এটা তো সমাজেরই কাজ। এখন আরেক দল বলছে আহারে গেল তো গেল, সব গেল। আগে এমনি অনেকে মহিলাদেরকে কাজে নিয়োগ দিতে চায় না, এখন যখন দেখবে 5 ঘন্টা, তখন তো আর দিতেই চাইবে না। হ্যাঁ ভাই, 5 ঘন্টা আমার একজন মা, একজন বোন ডিউটি করবেন, কিন্তু ইনশাল্লাহ তারা 8 ঘন্টার বেতন পাবে। এই বোঝা গিয়ে যিনি এমপ্লয়ার, নিয়োগকর্তার ঘাড়ে এটা পড়বে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সেই ওয়েলফেয়ার রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্রটা করতে চাই, যা জনগণের কল্যাণে নিবেদিত হবে, যার আয় ব্যয় সব কিছু আবর্তিত হবে জনগণের কল্যাণকে কেন্দ্র করে। ইনশাআল্লাহ এই মাদেরকে এখান থেকে সম্মানিত করা হবে। তবে যদি কোনো মা স্বেচ্ছায় থেকে বলেন যে না, আমার সুযোগ আছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমি 8 ঘন্টা কাজ করেই আমি 8 ঘন্টার বেতন নেব, তাকে আলাদাভাবে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। এখন বাকি যে 3 ঘন্টা থাকলো, এটা কিভাবে পোষাবে? এই 3 ঘন্টার জন্য পার্ট টাইমার যারা 5 ঘন্টাও পারবে না, 8 ঘন্টাও পারবে না, এরকম অনেক মহিলা আছে, তিনি 3 ঘন্টা পারবেন, তিনি 3 ঘন্টা কাজ করবেন, তিনি 3 ঘন্টার বেনিফিট নেবেন ইনশাআল্লাহ। তাইলে একজন মানুষের জায়গায় আরেকজন মানুষ কিন্তু ফিট হয়ে গেল। ওনাকে বলছে এর মাধ্যমে জব কমে যাবে, জব তো বেড়ে গেল ভাই, কমলো কোথায়? আগে একজন ছিল, এখন 2 জনের পার্টনারশিপ এখানে বিল্ড আপ হয়। এইভাবে আমরা একটা দরদি সমাজ গঠনে সক্ষম হব ইনশাআল্লাহ, যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে। আবার কারো এরকম সন্তান ছোট নেই, তার সংসারে এত বেশি সময় দেওয়ার দরকার নাই, কিন্তু তার প্রয়োজন আছে, তিনি ওভারটাইম করতে চান। যদি নিয়োগকারী সংস্থা তার কাছ থেকে ওভারটাইম সার্ভিস নিতে চায়, আর তার যদি সেই সুযোগ থাকে, সেটাও বাধা দেওয়া হবে। সকল দুয়ার খোলা থাকবে, যে যে অপশনে ইন করতে চাইবেন তার জন্য সেই সুযোগটা ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কি অপরাধটা আমি করলাম বলেন তো? এই যারা আমার দিকে কামানের গুলি ছোড়া শুরু করলেন, আমি আশা করবো আমার এই কথাগুলা শোনার পরে তারা একটু শান্তি পাবেন ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে ডাক্তার শফিকুর রহমান এই কথা বলে সমস্ত মহিলাদের ভোট নিয়ে যাচ্ছে, হায় হায় আমাদের কি হবে? ভাই, আপনাদেরকেও যদি সব ভোট দিয়ে দেয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু মায়েরা বোনেরা যদি তাদের নিরাপত্তা ভেবে তাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল জোন হিসাবে আমাদেরকে বাছাই করে নেয়, সেটাও আপনাদেরকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ওখানেও আপত্তি তুলতে পারবেন না। যে যুব সমাজ 24-এ বুক চিতিয়ে লড়াই করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তারা অনেকেই জানতো না তারা বেঁচে থাকবে কিনা। সেই যুব সমাজের একটা বিশাল দাবি, চাহিদা, প্রত্যাশা এই জাতির কাছে আছে। তাদের এই প্রত্যাশাকে আমরা সম্মান করি এবং আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যাশা পূরণে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। যুবকরা, তোমাদেরকে তোমাদের অধিকারের জন্য লড়তে হবে। 2টি অধিকার, একটা হলো নিজের হাতকে দক্ষ হিসাবে গড়ে তোলার অধিকার, রাষ্ট্র যেন এই সমর্থ তোমাদেরকে দান করে, সাপোর্ট দেয়। 2 নম্বর হচ্ছে তোমাদের মৌলিক ভোটের অধিকার। এখানে 30-32, অনেকের বয়স হয়ে গেছে 35 হয়ে গেছে, তারা জীবনে একবার একটা ভোট দিতে পারে নাই। কেউ কেউ আশঙ্কা করেন আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গুফে তেল দিচ্ছেন, মাসল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ। এই যুবকদের ভোট, আমার ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক, এটা আমরা বরদাস্ত করব না। যুবকরা, তোমাদের ভোট তোমরা দিবা,
আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব, তোমাদেরকে সাহস যোগাবো, শক্তি যোগাবো। কোন ডাকাত তোমাদের বুকের দিকে হাত বাড়ানোর জন্য দুঃসাহস না দেখায়। এখন থেকে সেইভাবে যুবকদেরকে প্রস্তুত হতে হবে। তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও, আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার, কিন্তু তোমার ভোটের জন্য আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশটা প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। এই বাংলাদেশটা আমরা চাচ্ছি। আমরা একটা হতবিক্ষত একটা মজলুম দল হিসাবে ভাই আমরা পারতাম 5 তারিখের পরে কিছু উল্টাপাল্টা কাজ করে। হ্যাঁ, উল্টাপাল্টা কাজ করে হয়তো মানুষের কাছ থেকে পার পেয়েও যেতে পারে, কিন্তু আল্লাহর দপ্তর থেকে কে আমাদেরকে বাঁচাবে? এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করি বলেই আমরা মানুষকে সম্মান করার পক্ষে। এমনকি একজন অপরাধী তাকেও তার অপরাধের চাইতে বাইরে, এর বাইরে গিয়ে কেউ কিছু তাদের সাথে করুক, সেটাও আমরা চাই। আমাদের এই যুব সমাজ এখন আর পিছন নিয়ে কামড়া কামড়ি করতে চায় না, এখন তারা সামনে দেখতে চায়। আমরা তাদেরকে আশ্বস্ত করছি, দুনিয়ার জায়গায় জায়গায় ঘুরে তোমাদের জন্য ফেরি করবো ইনশাআল্লাহ। যেখানে যে উন্নত টেকনোলজি পাবো সেখান থেকে কাঁধে করে ওইটা তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা যাতে টেকনো বেসড একটা মানবিক সমাজ গড়ে তুলতে পারো। মরার আগে দেখে যেতে চাই সন্তানেরা ভালো আছে, একটা সভ্য বাংলাদেশে আছে, সত্যিকারের একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমার সন্তান, এটা আমরা দেখে যেতে চাই। এটি হবে আমাদের সান্ত্বনা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যে লড়াইয়ের ঘোষণা দিয়েছি এটা কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা জনগণের পক্ষে, জনগণের পক্ষে, জনগণের স্বার্থের জায়গায়। আল্লাহর কসম, আমাদের জীবন থাকতে অতীতে আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করি নাই, আগামীতেও আমরা আপোষ করব না ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে প্রিয় জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই। এখন সারা তো বললাম জাতীয় ব্যাপার, এই আসনের কি হবে? এই আসন একসময় সন্ত্রাস কবলিত একটা জায়গা ছিল। আমরা প্রথমে কথা দিচ্ছি, এইখানে সন্ত্রাসের কোনো কালো ছায়া আমরা বরদাস্ত করব। এই এলাকাকে সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এলাকার যুবকদের চাহিদার দিকে, তাদের মানসিক বিকাশের দিকে আমরা লক্ষ্য রাখব। এখানে উপযুক্ত পার্ক নাই, মাঠ নাই, সুইমিং পুল নাই, যে কয়টা একটু সামান্য বড় চ্যানেল আছে, ড্রেন আছে, সবগুলো ময়লা এবং আবর্জনায় দুর্গন্ধে ভর্তি। আমরা ওই সব ড্রেনগুলোকে স্বচ্ছ পরিষ্কার করবো ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় ফান্ডে পারলে করবো, না হয় জনগণের টাকা নিয়ে করবো। বলবেন সেখানে কি চাঁদাবাজি হবে? না, হবে না, কোনো চাঁদাবাজি হবে না। জনগণ তার মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে ইনশাআল্লাহ এগিয়ে আসবে। চীন সফরে গিয়েছিলাম, দেখেছি ওদের ড্রেইনের পানিও স্ফটিকের মতো চকচক করে। জানতে চাইলাম এটা কিভাবে সম্ভব হলো। বলে যে রেসপেক্টিভ এলাকার, সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিকে বছরে 2 বার তার এলাকার ওইগুলাতে গোসল করে। বা যাও বাবা এখন গোসল করো। তো গোসল যখন করবে তখন গোসলের উপযুক্ত করে এই পানীয় তার মেনটেন করতে হবে। সে জানে না তার গোসলের ডেট কোন দিন, ওইটা রাষ্ট্র জানিয়ে দিবে যে আগামীকালকে আপনার গোসলের ডেট। যদি আগে জানিয়ে দেয় তাহলে মাঝখানে যেমন তেমন হোক, ওই সময় এসে হয়তো কেউ পানি পরিষ্কার করে নিতে পারে, এই সুযোগ নাই। আগের দিন রাত্রে নোটিশ যাবে, কালকে সকাল 10টায় তোমার গোসলের সময়। আমরা বিশ্বাস করি সমাজে যদি ডিসিপ্লিন, নিয়ম যদি এস্টাবলিশ করা যায়, এই সমাজ চমকাবে ইনশাআল্লাহ, ডায়মন্ডের মতো চমকাবে। আমাদের লোকেরা বিদেশে গিয়ে সেই দেশগুলা গড়ে দিচ্ছে, সেই লোকেরা এই দেশকে আরো সুন্দরভাবে গড়ে দিতে পারবে।
শুধু একটা পরিবেশ প্রয়োজন, আর কিছুই না। আমরা ওই পরিবেশটা তৈরি করে দিতে চাই যেখানে আবার বৃদ্ধবনিতা সবাই এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখার সুযোগ পাবে। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা ঘুরে ঘুরে এই এলাকার সমস্যাগুলোকে নোট করছি, কোথায় কোন সমস্যা আছে। কিছু কিছু জায়গায় অপরিকল্পিত আবাসন হওয়ার কারণে রাস্তাঘাটগুলো যথেষ্ট সংকীর্ণ। এই রাস্তা দিয়ে অনেক কিছু রাস্তা আছে, একটা অ্যাম্বুলেন্স ডুববে বা বের হবে এই সুযোগ নাই। আমরা জনগণকে সাথে নিয়ে কারো বড় কোনো ক্ষতি না করে বড় উপকারটা কিভাবে করা যায় আলাপ আলোচনা পরামর্শের ভিত্তিতে ইনশাআল্লাহ গায়ের জোরে নয় এই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করি। এটাও সম্ভব, মানুষকে যদি মোটিভেশন দেওয়া যায়, বৃহত্তর কল্যাণের কথা যদি তুলে ধরা যায় এবং মানুষের আস্থা যদি পয়দা হয় যে এই লোকরা ধান্দাবাজ নয়, এরা সমাজের স্বার্থে এই কাজগুলো করছে, তখন জনগণ এগিয়ে আসবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা সেই জনগণকে বুকে নিয়ে ইনশাআল্লাহ তাদের জন্য একটা কমফোর্ট জোন এখানে তৈরি করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দীর্ঘ সময় ধরে আমাদের বক্তব্য আপনারা শুনেছেন। ভালো লাগলে জনগণকে বলবেন, খারাপ লাগলে আমাকে বলবেন, আমি যাতে সংশোধিত হতে পারি, আমি যাতে ভবিষ্যতে অযৌক্তিক বক্তব্য বা কথা আর জনগণের সামনে পেশ না করি। আপনারা যে যেখান থেকে এসেছেন, আপনাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের পার্শ্ব প্রতিবেশী, কর্মস্থলের সঙ্গী এবং আপনাদের বন্ধুমহল, সবার কাছে আমাদের এই কথাগুলো মেহেরবানি করে আপনারা পৌঁছে দেবেন। যদি আমরা সবাই শপথ নিতে পারি যে আগামীতে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা গড়ব।